আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবথেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা মহামারীর মধ্যেও আমাদের এক্সিস মেডিকেল স্কুলে অনলাইনে নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছেন ডাক্তার ফাতেমা মারিয়া খান ম্যাম। ম্যাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত অবস্থায় আছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি সেশন। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে সিজোফ্রেনিয়া। আজকের সেশনে হোস্ট হিসেবে আমি আছি শাওনাপ্রু সৃষ্টি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, সেশন 2016-17। আজকের টপিক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ম্যাম আমাদের সাথেই আছেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি সৃষ্টি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আমরা সবাই অনেক ভালো আছি। ম্যাম আমাদের আজকের সেশনের টপিক ছিল সিজোফ্রেনিয়া। তো শুরুতেই আমরা সিজোফ্রেনিয়া বলতে কি বুঝবো? আ খুবই সুন্দর একটি প্রশ্ন। যে টার্মটা আসলে আমাদের সিজোফ্রেনিয়া অথবা আমাদের স্কিজোফ্রেনিয়া বলা হয় এটাকে। তো সেটা হচ্ছে এটা স্পেলিং এও একটা ডিফারেন্স আছে। যেটা হচ্ছে এটা আসলে উচ্চারণ করার আ পক্ষেতেও কিন্তু একটা ডিফিকাল্টি। দ্যাট মিনস হচ্ছে সিজোফ্রেনিয়া একটা হচ্ছে মেজর মেন্টাল ইলনেস। তো এটার যে ১ম আ ইয়াটাই হয় যে একটা স্পেলিং নিয়ে এটার একটা প্রবলেমটা হয়। অনেকে হচ্ছে স্পেলিংটাকে ঠিক করে করতে পারে না। এটা আসলে রিয়েল স্পেলিংটা হচ্ছে SCHIZOPHRENIA সিজোফ্রেনিয়া। আ তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের গুরুতর মেন্টাল ইলনেস এর একটি মেন্টাল ইলনেস যেটাকে আসলে আমরা সাইকোসিস বলে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যতগুলো আমাদের সাইকোসিস আছে আমাদের মেন্টাল ইলনেস এর ভিতরে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আসলে আম এই রোগটি আসলে আমাদের প্রাধান্য বিস্তার করে এবং এটা আমাদের লাইফটাকে হ্যাম্পার করে। এ ধরনের একটা রোগ হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার যেটা আমাদের লিটারালি মিনিং সেটা হচ্ছে স্প্লিটিং অফ মাইন্ড। দ্যাট মিনস হচ্ছে আপনার এই রোগটি যখন হবে তখন হচ্ছে আপনার মাইন্ডটা বিভিন্নভাবে স্প্লিট আউট হবে। দ্যাট মিনস হচ্ছে আপনার মাইন্ডের যেটি এটা একটা থট ডিসঅর্ডার। ১ম কথা হচ্ছে আমাদের যেকোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডার এগুলো হচ্ছে ব্রেইনের যে নিউরোকেমিক্যালস ইমব্যালেন্স অথবা হচ্ছে যে স্ট্রাকচারাল ইমব্যালেন্স এগুলো যখন তারতম্য হয় তখন কিন্তু আমাদের এনি কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও আমাদের সেই জিনিসটা হচ্ছে থটটা হচ্ছে আমাদের ব্রেইনের একটা প্রসেস। তো এখানে স্প্লিটিং অফ মাইন্ড অর সিজোফ্রেনিয়াতে আমাদের মেইনলি ইফেক্টেড হয় আমাদের থট। তো একটা মানুষের চিন্তা করার অথবা হচ্ছে তার হচ্ছে মানে কোনো কিছু একটা ভাবার আ যেই প্রবণতাটা সেটা নষ্ট হয়ে যায়। অথবা চিন্তাধারার তো অনেকগুলো জিনিস থাকে, অনেকগুলো শাখা-প্রশাখা থাকে। আমি কি চিন্তা করছি, আমার এই চিন্তার কনটেন্ট টা কি? অথবা দেখা গেছে যে এই চিন্তাটা আমার লাইফটাকে কিভাবে মানে প্রভাব করছে সবকিছুই কিন্তু আ এ একটা থটই কিন্তু থট প্যাটার্ন টাই কিন্তু আমাদেরকে আ মানে কি সবসময় হচ্ছে আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। তো আপনার যদি থট প্যাটার্ন টাই চিন্তা চেতনাটাই যদি এলোমেলো হয়ে যায় তাহলে পুরো জীবনটাই কিন্তু আপনার ওই থট এর উপরে কিন্তু নির্ভরশীল হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে সিজোফ্রেনিয়া একটা থট ডিসঅর্ডার, একটা ব্রেইন ডিসফাংশন এর একটি ডিসঅর্ডার এবং একটা ক্রনিক মেজর মেন্টাল ইলনেস। ধন্যবাদ ম্যাম। সিজোফ্রেনিয়া এই ডিজিজটাকে কয় ভাগে ভাগ করা যায়? টাইপ অফ ইট। এটা আসলে সিজোফ্রেনিয়াকে অনেক ভাবেই আসলে আমরা ভাগ করতে পারি। তো সিজোফ্রেনিয়ার বিভিন্ন রকমের টাইপ আছে। আমরা জানি বিভিন্ন রকমের আম আ যদিও অনুযায়ী টাইপটাও ভাগ করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু সিজোফ্রেনিয়ার সিম্পটোমেটোলজি অনুযায়ী যেগুলো আসলে শর্ট টার্ম সিজোফ্রেনিয়া সেগুলোর সাথে অ্যাকিউট এবং ক্রনিক যেটা ৬ মাসের বেশি আসলে আমরা যেই সিজোফ্রেনিয়ার আ যেই লক্ষণগুলো পাই সেগুলোতে আসলে ক্রনিক সিজোফ্রেনিয়া বলে থাকি। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় পজিটিভ সিম্পটম সিজোফ্রেনিয়া, নেগেটিভ সিম্পটম সিজোফ্রেনিয়া থাকে। অনেকের ক্ষেত্রে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া থাকে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া থাকে। অনেকের ক্ষেত্রে রেসিডুয়াল সিজোফ্রেনিয়া থাকে, সিম্পল সিজোফ্রেনিয়া থাকে, প্যারানয়েড টাইপ সিজোফ্রেনিয়া থাকে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে টাইপ অফ সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে নরমালি আমরা হচ্ছে সিজোফ্রেনিয়াকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা আসলে ভাগ করে থাকি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এই যে আমরা টাইপ গুলো জেনে গেলাম। এখন আমরা জানবো যে এইটার জন্য কি, কি নিউরোট্রান্সমিটার রেসপন্সিবল?
আচ্ছা, যেটা হচ্ছে আমাদের নরমালি আমাদের যেটা হচ্ছে অ্যাকিউট সিজোফ্রেনিয়া। তো সে মেইনলি হচ্ছে অ্যাকিউট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে মেইনলি হচ্ছে পজিটিভ সিম্পটমস গুলো বেশি হয়। যেমন হচ্ছে পজিটিভ সিম্পটমস দ্যাট মিনস কি? যে ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রেইনে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এগুলোর হচ্ছে আধিক্য হবে এবং যে রিসেপ্টর গুলো আসলে আমাদেরকে বাধা দেয় যে যেকোনো একটা খারাপ কিছু করার জন্য, ইম্পালসিভ কিছু একটা করার জন্য যেমন গাবা এই জিনিসগুলো আসলে কমে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটা হবে এবং গ্লুটামিক রিসেপ্টরটা অনেক একটু বেড়ে যায় অ্যাকিউট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। তো সিজোফ্রেনিয়াতে নরমালি হচ্ছে আমাদের নিউরোকেমিক্যালস গুলোর আধিক্য, এই ৩ টা নিউরোকেমিক্যালস ৪ টা নিউরোকেমিক্যালস এর আধিক্য হয় এবং সেগুলো আসলে আমাদের বিভিন্ন রকমের যেটা আমাদের লিম্বিক পাথওয়ে গুলোকে আসলে আমাদের ইফেক্ট করে থাকে। আ তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ট্রান্সমিটারস গুলো নরমালি আমাদের অ্যাকিউট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আধিক্য থাকে। ক্রনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে নরমালি আমাদের এটার সাথে সেরোটোনিনটা আমরা কম পাই। গাবাটা কম পেতে পারি অনেক সময় এবং গ্লুটামেট রিসেপ্টরটা অনেক সময় আনএফেক্টেড থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন অ্যাকিউট সিজোফ্রেনিয়া হয়, অ্যাকিউট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে পজিটিভ সিম্পটমস হিসেবে যখন আমাদের ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, হ্যাঁ? গ্লুটামেট এগুলো যখন আধিক্য হয়ে যাবে, তখন দেখা গেছে আমাদের ডিলুশন, হ্যালোসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার এর মতো পজিটিভ সিম্পটমস গুলো ডেভেলপ হবে। আর যখনই দেখা গেছে যে আমাদের এই যেই আধিক্যর সাথে যখন হচ্ছে আমাদের ক্রনিক সিম্পটমস গুলো যখন একটা পর্যায়ে ক্রনিক এ চলে যায়, তখন দেখা গেছে যে ওটার ভিতরে যেটা আমাদের সেরোটোনিন, যেটা আমাদের মুড এর সাথে রিলেটেড, সেরোটোনিন এবং গাবা এই দুটি কিন্তু দেখা যাচ্ছে যে ফল করে যায়। সেরোটোনিন রিসেপ্টরটা আমাদের নিউরোকেমিক্যালসটা আমরা কম পাই ইন কেস অফ দ্য ক্রনিক সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে সেসব পেশেন্টের ক্ষেত্রে নেগেটিভ সিম্পটমস যেমন ল্যাক অফ সেলফ কেয়ার থাকতে পারে তাদের ক্ষেত্রে, পভার্টি অফ স্পিচ থাকে অনেকের ক্ষেত্রে, আন্ডার অ্যাক্টিভিটি থাকে, সোশ্যাল উইথড্রল থাকে। বিকজ তাদের এই ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিস গুলোর সাথে তাদের যেটা হচ্ছে সেরোটোনিন লেভেল অথবা আমাদের 5 হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের যে হচ্ছে আমাদের সেরোটোনিনের যে বাই প্রোডাক্ট সেটা কম থাকে আমাদের ব্রেইনে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা ডিপ্রেসিভ সিম্পটমস গুলো অনেকটুকু বেশি পাই এবং নেগেটিভ সিম্পটমস গুলো পেয়ে থাকি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমরা তো জেনে গেলাম যে নিউরোট্রান্সমিটার কি রেসপন্সিবল। এখন আমরা জানতে চাচ্ছি আ এটার কজ কি? কি কারণে হতে পারে? আচ্ছা, যেটা হচ্ছে আমাদের মেইনলি যেটা আমাদের যদি সিজোফ্রেনিয়ার কজ যদি বলি, তো ১ম কজই হচ্ছে আননোন। এখন পর্যন্ত সিজোফ্রেনিয়ার এক্সাক্ট কোন কজ কিন্তু পাওয়া যায়নি। তো এক্সাক্ট কজ পাওয়া যায়নি বলে কিন্তু এখন পর্যন্ত এটাকে নির্মূল করা পুরোপুরি সম্ভব হয়নি। তো এটা কিন্তু একটা প্রিভেন্টেবল একটা ডিসঅর্ডার। এটা একটা বংশগতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা স্টাডি করি, আমরা আরসিটি করে থাকি অথবা হচ্ছে আমাদের বিভিন্ন রকম বড় স্টাডি যখন করেছে তখন দেখা গেছে যে নিউরোবায়োলজি অনুযায়ী যখন আমরা দেখেছি তো এই সিজোফ্রেনিয়ার সাথে জেনেটিক অথবা বংশগতির একটা বিরাট একটা লিঙ্ক পাওয়া গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা গেছে ফ্যামিলিয়াল অথবা জেনেটিক যাদের ভালনারেবিলিটি আছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর ক্ষেত্রে অথবা ভাই বোন যাদের ভিতর সিজোফ্রেনিয়া আছে তাদের কিন্তু সিজোফ্রেনিয়া হওয়ার চান্স প্রায় যদি দেখা যায় একটা প্যারেন্ট সিজোফ্রেনিয়া হয় তাহলে বাচ্চার হওয়ার পসিবিলিটি 50% প্রায়। এবং একটা যদি হচ্ছে ভাই-বোন যদি আসলে আপনার সিজোফ্রেনিয়া থাকে, তাহলে কিন্তু সে যদি মনোজাইগোটিক টুইন হয়ে থাকে, তাহলে 46% কিন্তু তার চান্স থাকছে। আর ডাইজাইগোটিক হলে তার ক্ষেত্রে 17% কিন্তু চান্স থাকছে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি ভাই-বোন থাকে অথবা ওয়ান প্যারেন্ট সিজোফ্রেনিয়া থাকে, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু একটা জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে ১ম এ আমরা কিন্তু হাইলাইট করব জেনেটিক্যাল কজটাকে। সেকেন্ড হচ্ছে আমরা অবশ্যই বলবো অনেক সময় ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কিছু কজ থাকে যেমন এনভায়রনমেন্টাল অ্যাডাপশন স্টাডিজ আমরা দেখেছি এনভায়রনমেন্ট অনেক সময় দেখা যাচ্ছে যে জেনেটিক্যাল ভার্নারেবল বাট এনভায়রনমেন্টটা হচ্ছে তার ফেভারেবল থাকার কারণে তার হচ্ছে জেনেটিক্যালি তার সাসেপ্টেবল জিন ছিল সিজোফ্রেনিয়া কিন্তু সেটা ফ্লারিশড হয়নি অথবা দেখা যাচ্ছে লেট লেট লাইফে গিয়ে ফ্লারিশড হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এনভায়রনমেন্টটাও কিন্তু একটা ভালো একটা রোল প্লে করে। এটার সাথে বায়োকেমিক্যালস অ্যাবনরমালিটিস গুলো তো আমরা বলেছি যেটা হচ্ছে ডোপামিন হাইপোথিসিস একটা অবশ্যই একটা পজিটিভ দিক যেখানে হচ্ছে ডোপামিনার্জিক ওভার অ্যাক্টিভিটি আন্ডার অ্যাক্টিভিটি দুটোই হয় আমাদের। তো সেক্ষেত্রে হচ্ছে ডোপামিন যে ওভার অ্যাক্টিভিটির জন্য পজিটিভ সিম্পটমস এবং ডোপামিনার্জিক মানে হাইপো অ্যাক্টিভিটির জন্য নেগেটিভ সিম্পটমস গুলো আমাদের মেইনলি পাওয়া যায়। এবং নন এপিনেফ্রিন হাইপোথিসিস গুলো আছে নন এপিনেফ্রিন লেভেল গুলো হচ্ছে ইনক্রিজ হয়ে থাকে ইন কেস অফ হচ্ছে পজিটিভ সিম্পটম সিজোফ্রেনিয়া। গাবানার্জিক অ্যাক্টিভিটি গুলো কম পাওয়া যায়, গ্লুটামেট অ্যাক্টিভিটি কমে যায়।
এবং সেরোটোনিনের মেটাবোলাইটস গুলো হচ্ছে কম পাওয়া যায়। এনভায়রনমেন্টাল কিছু সাইকো সোশ্যাল কিছু ফ্যাক্টরস আছে, যেমন স্ট্রেস, এনি কাইন্ড অফ স্ট্রেস। যাদেরকে ধরেন আপনাদের ধরেন একটা এক্সাম্পল, কারো ফ্যামিলিতে যদি সিজোফ্রেনিয়া থাকে, তাদের ফ্যামিলিতে যদি স্ট্রেসের পরিমাণ, তার লাইফে যদি মানে সিজোফ্রেনিয়া যে হবে, তার লাইফে যদি স্ট্রেসের পরিমাণ অতিরিক্ত পরিমাণ থাকে, তাহলে কিন্তু তার অল্প স্ট্রেসে কিন্তু তার সিজোফ্রেনিয়া হওয়ার চান্স বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রেস টলারেন্স মডেল বলা হয় এটাকে। তো সেখানে যে কোনো ধরনের স্ট্রেসফুল লাইফ, সিজোফ্রেনিয়া যাদের আসলে ভালনারেবল থাকেন, তাদের কিন্তু সিজোফ্রেনিয়া হওয়ার পসিবিলিটিকে অনেক দ্রুত বাড়িয়ে দেয়। চাইল্ডহুড অ্যাবনর্মালিটি, ছোটকাল থেকে যারা আসলে মায়ের আদর পান না, অথবা দেখা যাচ্ছে যে যাদের ছোটকাল থেকেই কোনো ধরনের চাইল্ডহুড কোনো ধরনের ডিপ্রাইভেশন ছিল, চাইল্ডহুড অ্যাবিউজ ছিল, সেক্সুয়াল অ্যাবিউজ ছিল, তাদের কিন্তু এই ধরনের সিজোফ্রেনিয়া পরবর্তীতে হওয়ার চান্স অনেকটুকু বেড়ে যায়। এবং আর যে জিনিসটা হচ্ছে আমাদের অ্যাবনর্মালিটি অফ দ্য ফ্যামিলি প্যাটার্ন, অ্যাবনর্মালিটি অফ দ্য ফ্যামিলি প্যাটার্নের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনেক প্যারেন্টস দের ক্ষেত্রে ডমিনেট প্যারেন্টিং থাকে এবং ফিমেল ডমিনেট প্যারেন্টিং থাকে, মা প্যারেন্ট খুব বেশি ডমিনেটেড থাকে এবং ওভার তারা হচ্ছে রিয়েক্টিভ থাকে চিলড্রেনদের প্রতি, তাদের ইমোশনের প্রতি কোনো ধরনের খেয়াল রাখে না। তো এইসব প্যারেন্টস অ্যাবনর্মাল ফ্যামিলি কানেকশনের ক্ষেত্রেও হচ্ছে সিজোফ্রেনিয়া হওয়ার একটা কিন্তু চান্স থাকে। এবং বলা হয় ওভারলি ক্রিটিসাইজ প্যারেন্টিং, এটাকে কিন্তু যেটা বলা হচ্ছে নেগেটিভ প্যারেন্টিং যেটি, অথবা দেখা গেছে যে ক্রিটিসাইজ প্যারেন্টিং এর কারণে অথবা হাই এক্সপ্রেস ইমোশনের কারণে, যারা খুব ওভারলি ক্রিটিসাইজ ফ্যামিলি, খুব অল্পতে কাউকে কম্পেয়ার করা অথবা ক্রিটিসাইজ করা, এইসব ফ্যামিলিতে সিজোফ্রেনিয়া হওয়ার চান্সটা কিন্তু অনেকটুকু বেড়ে যায়। এবং সোশ্যাল প্রসেস কিছু আছে, যেমন হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পোভার্টি, আমরা তো সবসময় দেখি যে সিজোফ্রেনিয়া সবসময় লো সোশিও ইকোনমিক কন্ডিশনে কিন্তু বেশি পাওয়া যায়। এটার পিছনে কারণটা কি? এটা পিছনে একটা কারণ, একটা হচ্ছে পোভার্টি ইটসেলফ সিজোফ্রেনিয়া করতে পারে। আর সেকেন্ড হচ্ছে যখনই আসলে কেউ যে সিজোফ্রেনিয়াটা আসলে যে কারো হতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে যখনই আসলে একটা মানুষ যখন দেখে যে সে কিন্তু তার লেভেলের সাথে, তার সমাজের লেভেলের সাথে যখন সে নিজে ম্যাচ করতে পারে না, তখন সে কিন্তু ডাউনওয়ার্ডস চলে যায়। দ্যাট মিনস তার সোসাইটি থেকে ড্রিফট করে। এটাকে ড্রিফট মডেল বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এইসব সিজোফ্রেনিয়া পেশেন্টরা অনেক সময় নিজেকে লুকানোর জন্য লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনেও অনেকটুকু চলে যায়। এটা একটা কজ হতে পারে। মাইগ্রেশন, অনেকে দেখা যাচ্ছে যে পড়াশোনার জন্য বাইরে চলে যান, এই নতুন স্ট্রেসটাকে, অনেক নতুন এনভায়রনমেন্টটাকে অনেকে নিতে পারেন না, সেখান থেকে সিজোফ্রেনিয়া হওয়ার একটা চান্স আছে। আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের নিউরোকেমিক্যাল অ্যাবনরমালিটিস গুলো তো আছে, কিছু সেকেন্ডারি কজ আছে, যেমন হচ্ছে কিছু সেকেন্ডারি নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস আছে, যেমন ফ্রন্টাল লব টিউমার আছে, তারপর হচ্ছে আমাদের স্ট্রোক আছে, হেমোরেজ আছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ড্রাগস আছে, লাইক হচ্ছে স্টেরয়েড, তারপর হচ্ছে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, দেন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এগুলো কিন্তু আমাদের অনেক সময় দেখা গেছে যে সিজোফ্রেনিয়া লাইক সিমটমস গুলো করে। এবং কিছু সাবস্টেন্স লাইক অ্যামফেটামিন, তারপর হচ্ছে কোকেইন, তারপর হচ্ছে আমাদের ইদানিং এলএসডি, হ্যাঁ, এইসব ড্রাগ যেগুলো আসলে উত্তেজক ড্রাগ, সেগুলোর আপনার হচ্ছে ইনটক্সিকেশন এবং উইথড্রল দুইটার ক্ষেত্রে হচ্ছে সাইকোটিক লাইক সিমটমস হতে পারে। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, অ্যাডিসনস ডিজিজ, এই ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডার গুলো তো এই ধরনের সিজোফ্রেনিয়া লাইক সিমটমস গুলো হতে পারে। এবং মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা হচ্ছে নিউরোলজিক্যাল একটা কন্ডিশন, সেক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে সিজোফ্রেনিয়া লাইক ফিচার্স গুলো পাওয়া যেতে পারে। এবং খুব একটি কমন কমন একটি ভেনাল ডিজিজের কথা বলবো, নিউরোসিফিলিস। নিউরোসিফিলিস থেকে পরবর্তীতে আমাদের সিজোফ্রেনিয়া সাইকোসিস লাইক সিমটমস গুলো আমরা পাই। এবং আরেকটি খুব কমনলি এইচআইভি, যাদের আসলে এইচআইভি সেরোলজি পজিটিভ থাকে, তাদের কিন্তু পরবর্তীতে সাইকোটিক লাইক ফিচার্স, সিজোফ্রেনিয়া লাইক ফিচার্স নিয়ে আসবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা তো কজ গুলো জেনেই গেলাম। এখন আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে সিজোফ্রেনিয়ার পেশেন্টদের কি কি সিমটম নিয়ে আসে? আচ্ছা, সিজোফ্রেনিয়া যখন হচ্ছে আমরা বিভিন্ন ভাবে আগে আসলে আমরা সিজোফ্রেনিয়াকে ডায়াগনোসিস করতো। তো ডিএসএম, ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটা আসলে আমাদের আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন কর্তৃক যে আমাদের বাইবেল বলা হয় আমাদের সাইকিয়াট্রিতে, এটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি আমাদের যে কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডারকে। তো বিফোর দ্যাট, কামিং দ্য ডিএসএম-5, এর আগে হচ্ছে সিজোফ্রেনিয়াকে ডায়াগনোসিস করা হতো বিভিন্ন ভাবে। তো সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা আসে, স্নাইডার ফার্স্ট র‍্যাংক সিম্পটমস আসলে আগে আগে এটাকে মানে ডায়াগনোসিস করা হতো। স্নাইডার হচ্ছে একজন নিউরোবায়োলজিস্ট, যিনি আসলে আম তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিজোফ্রেনিয়ার যেই একেবারে উল্লেখযোগ্য যেই
সিমটমস গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আসলে সিজোফ্রেনিয়াকে ডায়াগনোসিস করতেন। তো সেক্ষেত্রে থার্ড পার্সন অডিটরি হ্যালোসিনেশন ছিল, তারপর সোমাটিক হ্যালোসিনেশন ছিল, তারপর হচ্ছে থট ইকো ছিল, ইনসার্শন উইথড্রল ব্রডকাস্টিং ছিল, তারপর হচ্ছে তোমার ডিলুশন ছিল, পারসিকিউটিভ ডিলুশন, ডিলুশন অফ পারসেপশন ছিল। এইসব যেগুলো আসলে একদম নর্মাল যেগুলো আছে, এগুলো কিন্তু খুব প্যাসিভিটি ফেনোমেনা অথবা হচ্ছে যেটাকে আসলে আমাদের ডিলুশন অফ কন্ট্রোল বলে, এগুলো হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক সিমটমস এর ভিতরে পড়তো। কিন্তু যেটা হচ্ছে DSM-5 আসার পরে আমাদের কিন্তু ডায়াগনোসিসটা মোর স্পেসিফিক হয়ে গেছে। তো স্পেসিফিক হয়ে গেছে কিভাবে? তো প্রথমে হচ্ছে আমাদের 5টা সাইন সিমটমস এর মধ্যে 2টা অথবা 2টার বেশি সাইন সিমটমস থাকতে পারে। তো সেক্ষেত্রে 5টা উল্লেখযোগ্য সায়েন্সের ভিতরে প্রথম হচ্ছে ডিলুশন, ভ্রান্ত বিশ্বাস। এনি কাইন্ড অফ যদি কারোর ভিতরে ডিলুশন থাকে, হ্যালুসিনেশন থাকে, ডিসঅর্গানাইজ স্পিচ অথবা ডিসঅর্গানাইজ বিহেভিয়ার অথবা ক্যাটাটনিক বিহেভিয়ার, এই 5টা সিমটমস এর ভিতরে যার ভিতরে 2টা অথবা 2টা বেশি সিমটমস থাকবে এবং প্রত্যেকটা সিমটমস যদি 6 মাস ধরে পারসিস্ট নাও করে, এই 2টা সিমটমস এর ভিতরে অ্যাটলিস্ট 2টা সিমটমস 1 মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং বাকিগুলো রেসিডুয়াল ফেজে থাকবে। এবং এই প্রবলেম গুলোর জন্য তার এই 5টা সিমটমস এর জন্য তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে এবং তার এই 5টা সিমটমস কে কোনো ধরনের সাবস্টেন্স অথবা কোনো ধরনের শারীরিক রোগ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, তখনই তাকে আমরা সিজোফ্রেনিয়া রোগ বলে থাকবো। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা একটু আগে পজিটিভ নেগেটিভ এই দুটো ওয়ার্ড শুনেছি। এখন আমরা জানতে চাইবো পজিটিভ সিমটম, হোয়াট ইজ পজিটিভ সিমটমটা কি আর নেগেটিভ সিমটমটাই বা কি? আচ্ছা, যেটা পজিটিভ সিমটমস হচ্ছে যখনই হচ্ছে আমাদের ব্রেইনের ভিতর ডোপামিন ওভার অ্যাক্টিভিটি হবে অথবা সেরোটোনিন ওভার অ্যাক্টিভিটি, নন এপিনেফ্রিন ওভার অ্যাক্টিভিটি হবে, গাবানার্জিক অ্যাক্টিভিটি কমে যাবে, অথবা দেখা গেছে যে যখন হচ্ছে আমাদের সেরোটোনার্জিক ওভার অ্যাক্টিভিটির কারণে অথবা দেখা গেছে যে হাইপো অ্যাক্টিভিটির কারণে, দুটোই কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা আসলে হয় অ্যাকিউট অথবা দেখা পজিটিভ সিমটমস ক্ষেত্রে প্রথমে ডিলুশন ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে ডিলুশন ডেভেলপ হওয়া, হ্যালোসিনেশন ইন দ্য ফর্ম অফ থার্ড পারসন অডিটরি হ্যালোসিনেশন, দ্যাট মিনস হচ্ছে 2 বা 2 এর বেশি আসলে লোকজন তার সাথে কথা বলে এবং তার ডেরোগেটরি ভয়েসে কথা বলে, তাকে বিভিন্ন রকমের জিনিস করতে বলে, কমেন্ট করে, তার বিষয়ে অ্যাকশন গুলো সম্পর্কে কমেন্ট করে অথবা তাকে খারাপ কিছু বলে। অলরেডি সবসময় মনে রাখতে হবে থার্ড পারসন অডিটরি হ্যালোসিনেশন যখন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট শুড বি ডেরোগেটরি কন্টেন্ট এবং এটার সাথে হচ্ছে তার যেই আদার্স যেই গুলো থাকে, যেমন হচ্ছে আপনার ডিসঅর্গানাইজ স্পিচ এবং ইররিলেভেন্ট কিছু স্পিচ পাওয়া যাবে যেটার সাথে কোনো লজিক্যাল কানেকশন আপনি হচ্ছে মিল করতে পারবেন না। এবং এটার সাথে হচ্ছে যে জিনিসটা থাকবে ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, অড কিছু বিহেভিয়ার থাকবে যেটা আসলে উইথ অর উইদাউট এনি প্রভোকেশন হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পজিটিভ সিমটমস এর ক্ষেত্রে অড বিহেভিয়ার গুলো ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হিসেবে কিন্তু আসে, কিন্তু দেখা গেছে যে এখানে সেটা আবার নেগেটিভ সিমটমস এ চলে যায়, তখন সেই এটা অড বিহেভিয়ার গুলো আবার কিছুটা অনেক সময় একটু ন্যাস্টি অথবা ডার্টি রিলেটেড হয়ে যায়। তখন তারা ডার্ট কালেক্ট করে, অনেক সময় তার হোর্ডিং বিহেভিয়ার থাকে, তারপর হচ্ছে তারা হচ্ছে ময়লা ধরে অথবা ময়লা হ্যান্ডেল করে, অনেক সময় ডেফিকেশন ইউরিনেশন করে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে ওটা নেগেটিভ সিমটমস এর ক্ষেত্রে আসলে খুব বেশি প্রযোজ্য, যেখানে যখন একটা মানুষের কোনো ধরনের আসলে ইনসাইট থাকে না। মানে ক্রনিক সিজোফ্রেনিয়া কিন্তু দেখা গেছে যে অ্যাকুট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্রনিক সিজোফ্রেনিয়াটা কিন্তু দেখা গেছে যে আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় একটা বাধা। কারণ হচ্ছে যখনই আমরা বলি যে সিজোফ্রেনিয়া রোগটা কিন্তু আপনার একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা দীর্ঘমেয়াদী একটা ব্রেনের অসুখ, এটা কোনো ধরনের কিউর নেই, কিন্তু এটাকে আপনি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন এবং যাদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া আছে তারা যদি এটা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাখতে পারে এবং থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাখতে পারে, একটি মানুষ দেখা গেছে অনলি 15% সিজোফ্রেনিয়া ডিটোরিয়েট করে আর বাকি 85% সিজোফ্রেনিয়া পুরোপুরি ভালো থাকে। দ্যাট মিনস আপনার ডায়াবেটিস থাকলে আপনি ভালো থাকবেন যদি আপনি গুড গ্লাইসেমিক কন্ট্রোল রাখেন। আপনার যদি হাইপারটেনশন থাকে, আপনি যদি ওষুধ ঠিক করে খান অথবা লাইফস্টাইল মডিফিকেশন করেন, আপনার প্রেশার ঠিক থাকবে, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার টাইপ অফ কমপ্লিকেশন। তো সেক্ষেত্রে ওয়াই নট সিজোফ্রেনিয়া? তো সিজোফ্রেনিয়া হলেই যে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে অথবা আমি একদম শেষ হয়ে গেলাম তা না। দ্যাট মিনস ইউ ক্যান লিভ উইথ দ্য সিজোফ্রেনিয়া ইকুয়ালি উইথ মেডিকেশন অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট। আমার কাছে মনে হয় যে দিজ আর দ্য সিমটমস। আর অনেক সময় ক্ষেত্রে দেখে নেগেটিভ সিমটমস গুলোতে আমি বলেছি অনেক সময় ল্যাক অফ সেলফ কেয়ার থাকে, সোশ্যাল উইথড্রল থাকে, আন্ডার অ্যাক্টিভিটি থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না, অ্যাপেথি থাকে, কারোর সাথে কিছু কথা বললে আপনার কাছে মনে হবে যে সে কোনো কিছু গ্রাহ্যই করছে না অথবা তার ফেসিয়াল কোনো এক্সপ্রেশনই থাকবে না, অ্যামোটিভেশন থাকে অনেকের ক্ষেত্রে দেখা গেছে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে একদমই মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে ফেলে
অথবা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাটাটোনিক ফিচার্স। ক্যাটাটোনিক ফিচার্স হচ্ছে এটা কিন্তু আরেক ধরনের সিজোফ্রেনিয়া। একটা টাইপোলজির মধ্যে হচ্ছে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া, আরেকটা ধরনের সিজোফ্রেনিয়া। যে সিজোফ্রেনিয়াতে অনেক সময় দেখা গেছে যে মানুষ বিভিন্ন রকমের বডি পশ্চার হোল্ড করে রাখে। যেমন হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, which is not possible for a normal human being. সেটা আমাদের কাছে অনেক সময় দেখা যায় একটু বিস্ময় মনে হয় যে how can he or she maintain that posture. তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ওই টাইমটাতে আপনার বডি টোন, ক্যাটাটোনিয়া, যে ক্যাটাটোনিয়া বলা হয় যে সময় আসলে আপনার বডি মাসল টোন গুলো ইনক্রিজ করে দেয় এবং রিজিডিটি ডেভেলপ হয়। তখন হচ্ছে একটা মানুষ কিন্তু একটা প্রলং পশ্চার মেনটেন করে রাখতে পারে। অনেকের ক্ষেত্রে ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হয় ক্যাটাটোনিয়ার ক্ষেত্রে। দ্যাট মিনস হচ্ছে আপনি একটা মানুষকে পুতুলের মতো যেভাবে করে রাখছেন, সে ওই দিনের পর দিন একইভাবেই সে একটা পশ্চার সে মেনটেনই করে যাচ্ছে। তো দিজ আর দা, এটা আসলে আমি বলবো যতগুলা মেন্টাল ইলনেস আছে, দিস ইজ আ ওয়ান্ডার। এটা আমার কাছে মনে হয় যে এই রোগটার আসলে বিভিন্ন রকমের প্রকার, যেটা হচ্ছে তার লাইফ টাইমে বিভিন্ন রূপ নিতে পারে। তো এটা যেমন হচ্ছে, এই রোগটা যেমন হচ্ছে এখন ইজি টু ট্রিট, তো তেমন হচ্ছে এটা কিন্তু ইজি টু বিকাম ডিটোরিয়েট। যদি ডিটোরিয়েট করে তাহলে কিন্তু খুব খারাপ ভাবে ডিটোরিয়েট করবে। এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে আমাদের ক্ষেত্রে 10% সিজোফ্রেনিয়া ক্ষেত্রে রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া হয়, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ এবং থেরাপির মাধ্যমে এই 10% কে আমরা কোনো ধরনের ভালো কোনো কিছু করতে পারি না। তো এই ক্ষেত্রে এরা কিন্তু ক্রনিক্যালি সিজোফ্রেনিয়ার সিমটমস গুলো নিয়েই থাকে, কিন্তু অনেক সময় ওরা ভালো থাকে, ওষুধ নিলে ওরা ভালো থাকে এবং মাঝে মধ্যে অবস্থা আরো খারাপ হতে থাকে। এবং দেখা যাচ্ছে এদের মধ্যে অনেকের ক্ষেত্রে সিজোফ্রেনিয়াতে মারা যায় হচ্ছে সুইসাইডের প্রকোপ থেকে। দ্যাট মিনস হচ্ছে ওরা অডিটরি হ্যালোসিনেশন শুনে এবং আউট অফ ডিপ্রেশন এবং অডিটরি হ্যালোসিনেশন অনেক সময় তারা দে কমিট সুইসাইড। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই যে পজিটিভ সিমটম, নেগেটিভ সিমটম, এগুলো কেন হচ্ছে? আচ্ছা, যেটা হচ্ছে আপনার পজিটিভ সিমটমস, নেগেটিভ সিমটমস কেন হচ্ছে সেটা তো আমরা বলেছি যে এটা হচ্ছে আমাদের ডোপামিন হাইপোথিসিস এর কারণেই হচ্ছে। ওভার অ্যাক্টিভিটি, হাইপো অ্যাক্টিভিটি দুইটিই হচ্ছে। এবং সেটা হচ্ছে আমাদের যেটা আমাদের মেজোলিম্বিক এবং মেজোকর্টিক্যাল, এই দুটো এরিয়া আমাদের লিম্বিক পাথওয়েতে এফেক্টেড করে। তো সেক্ষেত্রে হচ্ছে মেজোলিম্বিকে আমাদের সেক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ ডোপামিনের যে অ্যাক্টিভিটি হয়, এবং যেটা হচ্ছে আমাদের মেজোকর্টিক্যাল লেভেলে হচ্ছে ডিক্রিজ ডোপামিনের পাথওয়েতেও আমরা ডোপামিন কমও পেতে পারি অনেক সময়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে আপনার এই অ্যাক্টিভিটি গুলো কেন হচ্ছে, এই নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স এর কারণে প্রথমে কথা। সেকেন্ড হচ্ছে জেনেটিক্যাল, আপনার শরীরে একটা জেনেটিক্যাল আপনি একটা ভালনারেবল জিন আপনি বহন করছেন। এই জিনটা হচ্ছে বারবারই আপনার নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স গুলোকে, ইমব্যালেন্স এই জিনটাকে বারবার হচ্ছে ট্রিগার করছে টু প্রডিউস মোর সিমটম। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স আমরা অনেক কিছু দেখতে পাই না, তারপরেও তার নেগেটিভ সিমটম হওয়ার চান্স বেশি। দ্যাট মিনস হচ্ছে তার হয়তো বা জেনেটিক্যাল ভালনারেবিলিটি অনুযায়ী তার জিনের ভিতরে তার নেগেটিভ সিমটমস হওয়ার প্রবণতাটা বেশি ছিল। হয়তোবা তার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস কারো হয়তো সিজোফ্রেনিয়া ছিল, নেগেটিভ সিমটম, সে হয়তো সেই লোকাইটা পেয়েছে। তো এটা আসলে বোঝা যাবে না যে ফর হুইচ রিজন এক্স্যাক্টলি ইট কজ দা দিস সিমটমস অর দ্যাট সিমটমস, বাট দেয়ার ইজ সাম হাইপোথিসিস যেটা আমরা আসলে বলেছি। এবং অনেক সময় দেখা গেছে যে অনেক সময় এদের সাথে সাথে আমাদের সোশিও যেগুলো সাইকো সোশ্যাল ফ্যাক্টরস গুলো আছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে স্ট্রেস এর কারণে, অথবা দেখা যাচ্ছে ক্রনিক্যালি পোভার্টি অথবা কোনো ধরনের লাইফ লস এর কারণে যাদের সিজোফ্রেনিয়া গুলো হয়, তাদের ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে ক্রনিক সিজোফ্রেনিয়া অথবা পজিটিভ সিজোফ্রেনিয়া দুইটাই হতে পারে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এখন সিজোফ্রেনিয়ার পেশেন্টের জন্য আমরা কি ডায়াগনোসিস কিভাবে করব? আচ্ছা, যেটা হচ্ছে আপনার প্রথমে আপনি কিভাবে সিজোফ্রেনিয়াটাকে ডায়াগনোসিস করতে হবে, প্রথমে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে আফটার আমরা সিজোফ্রেনিয়াটাকে ডায়াগনোসিসটাকে কিভাবে করব, আফটার বিফোর ডায়াগনোসিস দ্য সিজোফ্রেনিয়া উই হ্যাভ টু টেক দ্য টোটাল হিস্ট্রি অফ এ পেশেন্ট। আমরা পুরো পেশেন্টের একটা হিস্ট্রি টেকিং করব। হিস্ট্রি টেকিং করার মাধ্যমে আমরা হচ্ছে দেখবো তার সিমটমস গুলো কি কি, হোয়াট আর দ্য সিমটমস দে আর সাফারিং ফর হাউ মেনি মান্থস দে আর সাফারিং, অথবা ডিউরেশনটা কেমন তার, এটার সাথে হচ্ছে তার কোনো অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টরস আছে কিনা, অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ সিজোফ্রেনিয়া আছে কিনা। কারণ যখনই আমরা পজিটিভ কোনো ধরনের জেনেটিক্যাল হিস্ট্রি পাই যে তার ফ্যামিলিতে আছে, দ্যাট মিনস তখন আমরা চিন্তা করি যে এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট মডেলিটিটা কিন্তু আমাদের আগে থেকেই খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। তো অনেক সময় দেখা গেছে যে এদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া হওয়ার চান্স বেশি থাকে, যারা আসলে জেনেটিক্যাল ভালনারেবল বেশি থাকে।
তো সেক্ষেত্রে আপনার প্রথমে হিস্ট্রি নিতে হবে, এটার সাথে সাথে আমাদেরকে যে জিনিসটা হিস্ট্রির ভিতরে আরো দেখতে হবে সাবস্টেন্স আছে কিনা, কোনো ধরনের শারীরিক রোগ আছে কিনা, এবং এই সমস্যাগুলোর মধ্যে ডিলুশন, হ্যালোসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার অথবা ক্যাটাটোনিক বিহেভিয়ার গুলো আপনার 6 মাসের বেশি আছে কিনা, এটার সাথে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা। ফাংশনাল ইম্পেয়ারমেন্ট কিভাবে বুঝবেন? একটা ইন্ডিভিজুয়াল লাইফে সে হচ্ছে স্টুডেন্ট, সে পড়াশোনা করতে পারছে না, সে একটা চাকরিজীবী, সে চাকরি করতে পারছে না, সে একটা হচ্ছে হোম মেকার, সে হোমটাকে ঠিক করে মানে ম্যানেজ করতে পারছে না। দেয়ার ইজ এন এভরিওয়্যার, দ্যাট মিনস হচ্ছে আপনি 3টা স্পেয়ার্স এর লাইফে আপনি আপনার এই প্রবলেম গুলোর জন্য আপনি হ্যাম্পার্ড হচ্ছেন, অথবা দেখা যাচ্ছে দেয়ার ইজ এন ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ইন ইওর এরিয়াস। তখন আপনি বুঝতে পারবেন যে দেয়ার ইজ সামথিং রং। তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে, সেকেন্ডলি আপনার এই হিস্ট্রি গুলোর সাথে সাথে পাস্ট হিস্ট্রি দেখতে হবে, যে প্রিভিয়াসলি কোনো ধরনের এপিসোড হয়েছে কিনা, অথবা এটা কি নতুন এপিসোড কিনা, অথবা প্রিভিয়াসলি কোনো ধরনের আগে কোনো মিসডায়াগনোসিস হয়েছে কিনা। কারণ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে এনি কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার goes firstly into the local healers, then they comes to our psychiatrist, now they comes to GP, then they comes to the medicine specialist, then they scatter the patient, and ultimately in the last stage they comes to the psychiatrist. তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে তার রেট্রোগেড হিস্ট্রিটা কেমন, তার কি কতদিনের ধরে ধরে তার ইম্পেয়ারমেন্টটা হচ্ছে। কারণ আমরা জানি সিজোফ্রেনিয়াতে যতদিন পর্যন্ত যায়, আর্লি যদি ডায়াগনোসিস করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আর্লি ডায়াগনোসিস এর ক্ষেত্রে তার পুরোপুরি রিকভার হওয়ার চান্স কিন্তু মোর দেন 85%। আমি কিন্তু আপনাদেরকে আগেই বললাম। তো সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এর এখানে কিন্তু আমাদের একটা একটা ভালো রোল আছে। এরপর হচ্ছে আমাদেরকে মেন্টাল স্টেট এক্সামিনেশন করতে হবে। ইট ইজ এ ভাইটাল পার্ট অফ আওয়ার ডায়াগনোসিস দ্য সিজোফ্রেনিয়া। কেন মেন্টাল স্টেট এক্সামিনেশন করতে হবে? আমাদেরকে দেখতে হবে তার বিহেভিয়ার অ্যাপিয়ারেন্সটা কেমন, তার থটস কেমন, তার পারসেপশন গুলো কেমন, তার অ্যাবনর্মাল পারসেপশন, যেমন হচ্ছে আপনার কোনো ধরনের হ্যালোসিনেশন আছে কিনা, অডিটরি হ্যালোসিনেশন আছে কিনা, কোনো ভিজুয়াল হ্যালোসিনেশন আছে কিনা, ডিলুশন আছে কিনা থটের ভিতরে, থটের ভিতরে কোনো অবসেসিভ কম্পালসিভ প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে ওসিডি প্রবলেম নিয়ে আসে, পরবর্তীতে সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস হয়। প্রথমে দেখা গেছে কনভার্সনের লাইক ফিট লাইক অ্যাটাক নিয়ে আসছে, পরবর্তীতে দেখা যায় যে এই পেশেন্ট গুলো ক্রনিক্যালি ফলো আপ করে আমরা দেখি যেগুলো পেশেন্ট গুলো আসলে পরে সিজোফ্রেনিয়া লাইক সিমটমস নিয়ে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই দেয়ার ইজ এ মেন্টাল স্টেট এক্সামিনেশন ইম্পর্টেন্ট, এবং মেন্টাল স্টেট এক্সামিনেশন শুড বি ডান বাই অবভিয়াসলি প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট। এরপরে হচ্ছে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন কি কারণে? টু রুল আউট দ্য অর্গানিক ডিসঅর্ডার। আমরা যেগুলো আমরা বললাম যে হচ্ছে তাদের রুটিন টেস্টের সাথে সাথে আমরা থাইরয়েডের টেস্ট গুলো করবো। তারপর হচ্ছে যদি আমরা সাসপেক্ট করি তার ফ্রন্টাল লোব টিউমার আছে কিনা, অথবা এনি কাইন্ড অফ পেসিকোপ্যাক লিশনস আছে কিনা, নিউরোসিফিলিসের হিস্ট্রি যদি আমরা পাই, তাহলে এগুলোকে আমরা রুল আউট করবো। কোনো ধরনের সাবস্টেন্স যদি থাকে, এগুলোকে আমরা রুল আউট করে ফেলবো থ্রু দ্য ইনভেস্টিগেশন। আফটার দ্যাট হচ্ছে আমরা তখন এই একটাকে ডায়াগনোসিস করতে পারবো, এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী সাজাতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। ডায়াগনোসিস এর পরে একটা কোশ্চেন ম্যাম, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়ার পেশেন্টদের ট্রিটমেন্টটা কি দিব আমরা? আচ্ছা, once after you diagnose the schizophrenia as a patient of schizophrenia, that means আপনি কিন্তু ডিমার্ক করে ফেললেন। তো there is nothing to rush for diagnosis for schizophrenia. That means আপনি একটা পেশেন্টের ডিলুশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ পেয়ে গেলেন। That means তাকে কিন্তু আপনি মানে স্টিগমাটাইজ করতে পারবেন না, দিস ইজ দ্য পেশেন্ট অফ সিজোফ্রেনিয়া। দ্যাট মিন্স সিজোফ্রেনিয়া একবার দাগ হয়ে গেলে তার সারা জীবন কিন্তু এটা নিয়েই থাকতে হবে যে সে সিজোফ্রেনিয়া পেশেন্ট। তো ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি অ্যাটলিস্ট ফর 1 ইয়ার। 1 ইয়ার পর্যন্ত আপনাকে একটা দেখতে হবে যে এই সিমটমস গুলো আসলে কোথায় টার্ন করছে। অনেক সময় দেখা গেছে অনেক পেশেন্টের ক্ষেত্রে সাইকোসিসটা অনলি 1 মান্থ পর্যন্ত আমরা দেখি। তো অনেক সময় একে ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার বলা হয়। অনেক পেশেন্টের ক্ষেত্রে 1 থেকে 3 মাস পর্যন্ত থাকে, সিজোফ্রেনিফর্ম বলা হয় এটাকে। অনেকের সাথে সিজোফ্রেনিয়া লাইক ফিচার্স থাকে, তাই এটার সাথে এফেক্টিভ প্রবলেমও থাকে, সিজো এফেক্টিভ ডিসঅর্ডার কিনা, এটা কি শুধু ডিলুশনাল ডিসঅর্ডার কিনা, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। উই হ্যাভ টু রুল আউট দ্য ফার্স্ট অফ অল দ্য ডিডিজ, হ্যাঁ, এবং অবশ্যই দ্য অর্গানিক পার্ট তো আমাদের মাথায় আসবে। আফটার দেন আমরা কিন্তু সেটা আমরা ডায়াগনোসিস করব যে দ্যাট মিনস দ্যাট পেশেন্ট ইজ আ সিজোফ্রেনিয়া। এরপর হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের সিভিয়ারিটি কি। ট্রিটমেন্ট যখন আপনি হচ্ছে এরপর ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা যখন সাজাবেন, তখন অবশ্যই পেশেন্টের প্রায়োরিটির উপর, দ্যাট মিনস হচ্ছে পেশেন্ট কি ভায়োলেন্ট নাকি পেশেন্ট স্টেবল। তো সেক্ষেত্রে হচ্ছে if the patient is stable, we should treat the patient in the outside setting of our psychiatric society। মানে আমরা যখন সাইকিয়াট্রিক সেটিং এ, যখন আউটসাইডে আমরা আউটডোর বেসিসে আমরা যখন সেটেল পেশেন্ট গুলোকে দেখি, আমরা জাস্ট হচ্ছে ফলো আপ করতে বলি তাদেরকে 3 উইকস পর পর, যারা আমরা দেখি যে সিমটমস গুলোকে আসলে ওষুধের মাধ্যমে কতটুকু আমরা অ্যাটেনুয়েট করতে পারি।
কিন্তু অনেক সময় দেখা গেছে যে ওষুধের মধ্যে অনেক পেশেন্টের ক্ষেত্রে এই সিমটমস গুলো অ্যাগ্রাভেট করে। তো অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট গুলো ভায়োলেন্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অডিটরি হ্যালুসিনেশন বারবার তাকে সুইসাইডাল অ্যাটেম্পটের প্রতি ঠেলে দিচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো পেশেন্ট যদি সুইসাইডাল অ্যাটেম্প করে, তার অডিটরি হ্যালুসিনেশন গুলো খুব প্রফাউন্ড হয়, খুব বেশি ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ হয়, এবং এটার সাথে সাথে যদি আপনি দেখেন যে পেশেন্ট গুলো ফুড রিফিউজাল করছে, ওষুধ নিচ্ছে না, দিজ আর দ্য 5 things you have to admit the patient immediately. তো এই সময় আমরা পেশেন্ট গুলোকে র্যাপিড ট্র্যাঙ্কুলাইজেশনের মাধ্যমে ইনজেক্টেবল ফর্মে হসপিটাল সেটিং এ রেখে তাদেরকে আমরা ট্রিট করি। এবং হসপিটাল সেটিং দু ধরনের হসপিটাল সেটিংস আছে, একটা হচ্ছে শর্ট টার্ম হসপিটাল সেটিং, আর একটা হচ্ছে লং টার্ম হসপিটাল সেটিং। তো প্রথমে হচ্ছে আপনার হসপিটাল শর্ট টার্ম হসপিটাল সেটিং, দ্যাট মিনস হচ্ছে যেটা আমাদের ইনস্টিটিউট হতে পারে, ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অথবা বিএসএমএমই, অথবা দেখা যায় আপনি যদি প্রাইভেট কোনো জায়গাতে আপনি রাখেন, শর্ট টাইম আমরা হসপিটাল স্টে বলি এটাকে। তো এটা বলা হয় লেস দেন 60 days। কিন্তু যখনই হচ্ছে একটা পেশেন্টকে আমরা 90 days অথবা 90 days এর বেশি রাখি, তখন তাকে লং টার্ম হসপিটাল স্টে বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে অনলি শুধুমাত্র পাবনা মেন্টাল হেলথ এখানে আসলে ক্রনিক পেশেন্ট গুলোকে রাখে, যেগুলোতে যেসব পেশেন্ট গুলোকে আসলে আমরা কোনো ধরনের সোশ্যাল সাপোর্ট পাই না, অথবা সেই পেশেন্ট গুলোকে হয়তো বা তাদের ফ্যামিলি লেফট ওভার করে যায়, তাদেরকে কোনো খেয়াল রাখে না, বিকজ আমরা জানি মেন্টাল হেলথ ডিসঅর্ডার ইজ স্টিগমা, এবং তখন কিন্তু আপন মানুষরাও কিন্তু আপনার কাছে থাকে না। তো হাজবেন্ড লেফট করে তাদেরকে, অথবা ওয়াইফ লেফট করে, অথবা দেখা যাচ্ছে বাবা মাও লেফট করে তাদেরকে, তখন তারা হচ্ছে ওই ক্রনিক্যালি তারা ওই লং টার্ম হসপিটাল স্টেতে থাকে। সেখানে তাদের অবশ্যই রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা থাকে, তখন তাদের সাইকোলজিক্যাল সেটিং এর ব্যবস্থা থাকে, এবং অবশ্যই আপনি যখন একটা পেশেন্টকে বলা হয়, যখন আপনি পেশেন্টকে আপনি একটা শর্ট টার্ম হসপিটাল স্টে এর পরে আপনি যখন তাকে আবার ফিরে আনবেন হসপিটাল, দ্যাট মিন মেন্টাল হসপিটাল থেকে সে যখন বাসায় আসবে, দ্যাট উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ। দ্যাট মিন সে পাগলাগারদ থেকে সে আবার সুস্থ হয়ে ফিরে এসেছে। তখন তাকে হচ্ছে কমিউনিটিতে তাকে রিহ্যাবিলিটেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস হচ্ছে আপনি মাদকাসক্ত এবং সিজোফ্রেনিয়া পেশেন্ট, এই দুইটা পেশেন্ট হচ্ছে সমাজের জন্য একটা বোঝা। এটা মানুষ সমাজে মানুষজন তাদেরকে বোঝা মনে করে, বাট দে আর নট any kind of মানে burden to our society, because they are that we should hate the disease but not the diseased. দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার ওই পেশেন্টটাকে আপনি কেন ঘৃণা করবেন, আপনি ডিজিজটাকে ঘৃণা করেন, তাকে হচ্ছে আপনি প্রিভেন্ট করার চেষ্টা করেন। যে মানুষটা ফিরে এসেছে তাকে হচ্ছে আপনি সমাজে সে যে লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে তার ফাংশনাল লেভেলটাকে যাতে অপটিমাইজ করা যায়, সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশনে কোনো ধরনের জুড়ি নেই। তো সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আমরা অকুপেশনাল থেরাপি প্রেসক্রাইব করে থাকি। এই সময় আমাদের অকুপেশনাল থেরাপিস্ট লাগে। অনেক পেশেন্টের ক্ষেত্রে ক্রনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ওরা দাঁত মাজতে পারে না, ইভেন তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে পারে না। তো সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্ট অনেক হেল্প করতে পারে। এদেরকে বিভিন্ন রকমের কাজে আমরা এমপ্লয়মেন্ট ওয়ার্ক গুলো করে দিই। দ্যাট মিনস হচ্ছে একটা পেশেন্ট দেখা গেছে সে ইঞ্জিনিয়ার ছিল, তার সিজোফ্রেনিয়ার জন্য সে আর ইঞ্জিনিয়ারিং করতে পারে না। একটা ডক্টরের সিজোফ্রেনিয়া হতে পারে না, অবভিয়াসলি সিজোফ্রেনিয়া হতে পারে, সে হয়তো বা সে আর ডক্টরি করতে পারছে না, তখন সে কি করবে? তখন তার লেভেল অনুযায়ী তাকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করাটাকে হচ্ছে বলা হয় রিহ্যাবিলিটেশন। দ্যাট মিনস ওই পেশেন্টটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, দে ক্যান ডু সামথিং ফর দেমসেলফ এন্ড ডু সামথিং ফর দ্য সোসাইটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, একটা কথা বারবার আমরা জানতে পারছি, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়ার পেশেন্টরা সুইসাইড অ্যাটেম্প করতে পারে। তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে যারা সুইসাইডাল, যাদের টেন্ডেন্সি আছে বা করতে পারে, তাদেরকে আমরা কিভাবে কাউন্সিলিং করতে পারি? আচ্ছা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা বলেছে যে আমাদের যেটা সিজোফ্রেনিয়া রোগীদের দেখা যাচ্ছে যে তাদের লাইফ টাইমে 15% সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে তাদের লাইফ টাইমে কোনো না কোনো ভাবে তারা সুইসাইডের মাধ্যমে মারা যায়। Fact? ম্যাম, এবং মাইকটা আনমিউট হয়ে গিয়েছিল মেবি। জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। যেটা হচ্ছে আমাদের যে সিজোফ্রেনিয়া যে সুইসাইড, সেটা কিন্তু দুই কারণেই আসলে সুইসাইডটা করে। একটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন শুনে, দ্যাট মিনস ডেরোগেটরি কন্টেন্ট, দ্যাট মিনস যে ভয়েসটা সে শুনতে পারে, সে ভয়েসটার মাধ্যমে সে যে জিনিসটা করে যে বিভিন্ন রকম ভাবে তাকে হচ্ছে মানে বিভিন্ন রকমের ভয়ের দেখানোর মাধ্যমে অথবা ভীতি দেখানোর মাধ্যমে, অথবা তাকে বিভিন্ন রকমের কমান্ড করা হয়। দ্যাট মিনস হচ্ছে আপনি সুইসাইড করেন, অথবা তুমি খারাপ, তুমি সুইসাইড করো, অথবা তাদেরকে ডিলুশন অফ কন্ট্রোল, অনেক সময় তারা কিন্তু ডিলুশন অফ কন্ট্রোলের কারণে অনেক সময় দেখা ইম্পালসিভ সুইসাইডও করে। আরেকটা কারণে সুইসাইড করে হচ্ছে আউট অফ ডিপ্রেশন। যখন দেখা গেছে যে একটা মানুষ সিজোফ্রেনিয়া ভুগে,
যখন দেখে যে সে তার এই রোগটার কারণে তার লাইফে সবকিছু হারিয়ে ফেলেছে, দ্যাট মিনস তার আপনজন হারিয়ে ফেলেছে, টাকা পয়সা হারিয়ে ফেলেছে, তার স্ট্যাটাস হারিয়ে ফেলেছে, তখন তাদের আর কিন্তু নিজেকে বেঁচে থাকার কোনো ধরনের তারা ইন্সপিরেশন অথবা মোটিভেশন পায় না। তো দ্যাটস ওয়াই ওই সময়টাতে আউট অফ ডিপ্রেশন তারা সুইসাইডের মতো বড় বড় মানে যেই বড় ডিসিশন তারা সেটা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে কাউন্সিলিং এর তুলনায় আমাদের অবশ্যই রোগটা কোন পর্যায়ে আছে এটাকে আসলে ডিটারমাইন করা খুব বেশি জরুরি। দ্যাট মিনস হচ্ছে উই হ্যাভ টু অ্যাসেস দ্য পেশেন্ট ইন হুইচ স্টেট দ্য পেশেন্ট ইজ। তো সেক্ষেত্রে পেশেন্টটা কি আসলে অ্যাকিউট স্টেজে আছে নাকি ক্রনিক স্টেজে আছে, না ওয়েদার এটার সাথে কোনো ডিপ্রেশন আছে, নাকি এটার সাথে সে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলো সিজোফ্রেনিয়া পেশেন্ট গুলো ইন্ডালজ করে সাবস্টেন্সে, অথবা অনেক সময় সাবস্টেন্স থেকে তার সিজোফ্রেনিয়া লাইক ফিচার্স, ভাইস ভার্সা। দ্যাট মিনস হচ্ছে আপনার এটার সাথে এটা কোমরবিড অলওয়েজ থাকে, সিজোফ্রেনিয়ার সাথে সাবস্টেন্স অথবা সাবস্টেন্সের সাথে সিজোফ্রেনিয়া লাইক ফিচার্স। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে বুঝতে হবে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অফ দ্য পেশেন্ট। অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি যদি মনে করেন পেশেন্ট হচ্ছে বারবারই হচ্ছে সুইসাইডের কথা বলছে, ডিপ্রেসিভ লাইক ফিচার্স গুলো বলছে, চুপ হয়ে গেছে হঠাৎ করে, কার সাথে কথা বলছে না, অথবা বারবারই সে বলে যে হচ্ছে আমার জীবন অর্থহীন, অথবা আমি মরে গেলেই ভালো, এই ধরনের প্রশ্ন যখন আপনার তো যদি যখন করে সিজোফ্রেনিয়া লাইক যখন পেশেন্ট গুলো আসে এবং হসপিটাল থেকে ফিরে আসার পরে কিন্তু এই রোগীগুলো মেইনলি সুইসাইডটা করে। তো এটা হচ্ছে কারণটা হচ্ছে হসপিটাল থেকে ফিরে আসার পরে তখন যে স্টিগমাটাইজ হয়ে যায় তখন লোকজন তাকে আর গ্রহণ করে না। তো ওই সময় আপনাকে কাউন্সিলিং করতে হবে, প্যারেন্টস কে কাউন্সিলিং করতে হবে, দ্যাট ইজ ইটস ব্রেন ডিসঅর্ডার, we have to control this brain disorder through medication, we have to control this brain disorder by psychological treatment, and we have to provide the patient the proper rehabilitation. এবং এটার সাথে সাথে আপনাকে যদি মনে করেন যে আপনি অডিটরি হ্যালুসিনেশন গুলো আছে, পজিটিভ সিমটমস গুলো আছে, দ্যাট সাইকিয়াট্রিস্ট টোল্ড ইউ দ্যাট এটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশনে আছে, তখন সেক্ষেত্রে হচ্ছে তাকে ওষুধ খাওয়াটা খুব জরুরি। এবং ওই সময়টাতে ওয়েদার তাকে হসপিটালেও হয়তো ভর্তি করা হতে পারে। তো অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট আমরা হচ্ছে ওই সময় তাকে একজন সাইকিয়াট্রিস্ট এটা ডিসাইড করবে হোয়াট টু ডু ইন দ্যাট টাইম। এবং এটার সাথে সাথে আমরা সবসময় বলি যখন হচ্ছে একটা পেশেন্ট অ্যাটেনুয়েটেড থাকে, নর্মাল অবস্থায় থাকে সিজোফ্রেনিয়াতে, সবসময় তো আর সাইকোসিস নিয়ে থাকে না সে, হয়তোবা তার লাইফ টাইমে হয়তোবা দেখা গেছে যে খুব অল্প টাইমেই সে যারা আসলে ট্রিটমেন্টে থাকে খুব অল্প টাইমই তারা সাইকোসিস নিয়ে থাকে। তো যে সময় সে বাসে থাকবে সেই সময় হচ্ছে পরিবারের লোকজন তাকে সহায়তা করবে, যে জায়গাগুলোতে সে পিছিয়ে আছে সেগুলোতে রিকভার করার চেষ্টা করবে। থার্ড হচ্ছে তাকে সবসময় মোটিভেট করবে, ক্রিটিসাইজ করা যাবে না, তাকে ওভার স্ট্রেস দেওয়া যাবে না কোনো কারণে। ধরেন হচ্ছে কোনো কাজে তার খুব বেশি এক্সট্রা ওয়ার্কলোড লাগছে, ওই ওয়ার্কলোড গুলোকে তাকে ডিক্রিজ করতে হবে, যতটুকু ইজি তার লাইফ করা যায় এবং যতটুকু আসলে স্ট্রেস ফ্রি রাখা যায়, এবং হচ্ছে অবশ্যই সাবস্টেন্স অথবা এনি কাইন্ড অফ স্টিমুলেন্ট থেকে তাকে দূরে থাকতে হবে। তার মাধ্যমে আসলে আমার কাছে মনে হয় সুইসাইডটাকে প্রিভেন্ট করা যায়। ধন্যবাদ ম্যাম। আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ একটি প্রশ্ন, তা হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পরও দেখা যায় যে সিজোফ্রেনিয়া যে পেশেন্ট গুলো তারা অনেক সময় ঠিক হয় না। তো তাদেরকে কিভাবে আমরা কাউন্সিলিং বা কিভাবে ট্রিটমেন্ট দিতে পারি বা কিভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি? আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া, আমি বারবার বলছি একটা হচ্ছে রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া, একটা হচ্ছে ক্রনিক সিজোফ্রেনিয়া, টু টাইপস অফ সিজোফ্রেনিয়া। একটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া থাকে তাদের অনগোয়িং ট্রিটমেন্ট তাকে ফলো করতে হবে। সেকেন্ড হচ্ছে ফ্রিকুয়েন্ট ফলো আপে থাকতে হবে তাকে। দরকার পড়লে হচ্ছে আমরা এই পেশেন্ট গুলোকে আমরা ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি দেওয়া হয়, ইসিটি বলা হয় এটাকে। এটাকে একটা মৃদু একটা মানে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস তার ব্রেইনে দেওয়া হয়। নাথিং বিগ ডিল লাইক ইলেকট্রিক শক, ওরকম কিছুই না। এটার মাধ্যমে অনেক সময় দেখা যায় রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া গুলো হচ্ছে সেনসিটিভ হয় টু দ্য মেডিকেশন। তো তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলো তখন আবার রেসপন্স করা শুরু করে। তো তাদেরকে হচ্ছে এভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। সেকেন্ড হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলোকে তাদেরকে আমরা প্রোভাইড করতে থাকবো। পেশেন্ট যদি খুব বেশি অ্যাকিউট অবস্থায় থাকে, খুব বেশি তার ইমপ্রুভমেন্ট না হয়, তখন তাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে একটা শেল্টার, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সে ধরনের কোন ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেই, কারণ মেন্টাল হেলথ স্টিগমা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভ পুরোপুরি রুরাল এরিয়া গুলোতে কিন্তু কাটেনি। তো তাদের ক্ষেত্রে অনেক উন্নয়নশীল দেশগুলোতে আমরা দেখছি ভাতা প্রদান করার একটা ব্যবস্থা আছে, প্রতি মাসে তারা একটা ভাতা পায়, যেটার মাধ্যমে তারা তাদের লাইফটাকে সুন্দরভাবে মানে বহন করতে পারে, অথবা তাদের ট্রিটমেন্ট গুলোকে তারা ফ্রি করে দেয় অনেক দেশগুলোতে। বাংলাদেশেও অনেক আমাদের ইনস্টিটিউট এবং হচ্ছে পাবনা পাবনা মেন্টাল থেকে আপনি
বিনামূল্যেই কিন্তু এই ওষুধগুলো পাচ্ছেন, কিন্তু আসলে সবাই তো আসে এই ট্রিটমেন্টের আওতায় আসে না। একটা হচ্ছে আপনার ভিতরে প্রথমে কথা বুঝতে হবে যাদের ক্ষেত্রে এই উন্নতি হচ্ছে না। প্রথম কথা হচ্ছে কেন উন্নতি হচ্ছে না? আপনি কি এটা ধরে রেখেছেন যে সিজোফ্রেনিয়া হয়েছে মানেই হচ্ছে সে উন্নতি হবে না? অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস হওয়ার পরে আর ট্রিটমেন্ট ফলো করে না। তাদের ক্ষেত্রে উন্নতি হয় না। তো স্বাভাবিক কথা। এটা ব্রেইন ডিসঅর্ডার, আপনি যদি ট্রিটমেন্ট না করেন এটা কোনো উন্নতি হবে না। তো 85% আশার আলো হচ্ছে 85% পেশেন্ট গুলো পুরোপুরি ভালো হয়। 15% ক্ষেত্রে আমরা যেকোনো ধরনের ডিসঅর্ডারই তো দেখি 10% কোনো ডিসঅর্ডার অনেক সময় দেখা যায় কোনো রেসপন্স করে না। তো সেক্ষেত্রে দিস আর দ্য লেফট ওভার, এবং সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পেশেন্ট গুলোরও ট্রিটমেন্ট আছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা নিউরোসার্জারি পর্যন্ত হচ্ছে আমরা প্রেসক্রাইব করে থাকি। তো এদের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউশন করা, হসপিটাল স্টে এর ব্যবস্থা করা, এদের ক্ষেত্রে হচ্ছে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, তাদেরকে ভাতার আওতায় আনা এবং তাদেরকে হচ্ছে টাইম টু টাইম তাদেরকে ফলো আপে আনা। ধন্যবাদ ম্যাম। এতক্ষণ ধরে এত সুন্দরভাবে আমাদের কাছে পুরো বিষয়টা তুলে ধরার জন্য। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের সেশন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যারা মিস করেছেন আজকের সেশনটি তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো সেশন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ম্যাম ধন্যবাদ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।